আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। বালুপাথর উত্তোলন সিলেটের সীমান্তবর্তী এলাকার বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থানের একমাত্র ক্ষেত্র। অন্যদিকে বেপরোয়া বালুপাথর উত্তোলনের কারণে নেমে আসছে পরিবেশগত বিপর্যয়, ভাঙছে ঘরবাড়ি, নদীর পাড় এবং ফসলি জমি। এ নিয়ে প্রশাসনের সাথে বিরোধ লেগেই থাকছে শ্রমিক এবং ব্যবসায়ীদের। ৫ অগাস্টের পট পরিবর্তনের পর এই বিরোধ বেড়েছে আরও কয়েক গুণ। সিলেট থেকে সজল ছত্রীর প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আনিস রহমান। সিলেটের প্রায় সব পর্যটন স্পটই সরকারি তালিকাভুক্ত পাথর কোয়ারি। এসব এলাকার নদী থেকে পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করেন বিপুল সংখ্যক শ্রমিক। তবে ২০০৫ সালের পর থেকে শ্রমিকেরা জিম্মি হয়ে পড়েন পাথর ব্যবসায়ীদের কাছে। শুরু হয় ভারী যন্ত্র দিয়ে গভীর গর্ত করে পাথর উত্তোলন। ব্যাপকভাবে নদী, টিলা, ঘরবাড়ি ও কৃষিজমির ক্ষতির সাথে ঝুঁকিপূর্ণভাবে বালু ও পাথর উত্তোলন করতে গিয়ে প্রাণ হারান ২ শতাধিক শ্রমিক। অবশেষে পরিবেশকর্মী ও আদালতের হস্তক্ষেপে ২০১৮ সাল থেকে সিলেটের সরকারি তালিকাভুক্ত ৮টি কোয়ারি থেকে বন্ধ হয় সব ধরনের পাথর উত্তোলন। গত ৫ আগস্ট জনরোষের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর কয়েক রাতেই এসব এলাকা থেকে লুট হয়ে যায় অন্তত ৩০০ কোটি টাকার পাথর। জব্দ করা হয়েছে ২ শতাধিক বালু পাথরবাহী বার্কি নৌকা ও ট্রাক্টর। তবে গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জ থানার এসব মামলার বেশিরভাগ অভিযুক্তই বলছেন মামলা হয়েছে ঢালাওভাবে, খোঁজখবর না নিয়েই। সরকার পরিবর্তনের পর আবারও কোয়ারি সচলের দাবি জানাচ্ছেন সিলেটের পাথর শ্রমিক ও ব্যবসায়ীরা। সরকারের ট্যাক্সটা ফাঁকি না দিয়ে আমরা ব্যবসা করব এবং শ্রমিকরাও চলবো, কিন্তু এইটা ওনারা রাজি না। তাদের রুটি রোজগারের একটু সুযোগ করে দেওক, এটাই আমার অনুরোধ। তাদের উপর যে মিথ্যা মামলা হয়েছে, এই মামলার প্রত্যাহার চাই। তবে পরিবেশ প্রতিবেশগত দিক বিবেচনায় পাথর উত্তোলন বন্ধে প্রশাসনের অবস্থান এখনও অনড়। যারা জড়িত আছেন তারা মোটামুটি 3 জেনারেশন ধরে এই ব্যবসায় জড়িত, শ্রমিক হিসাবে আছেন তারা। এটা গেল একটা। আর এর উপরে ধাপে যারা আছে তারা আসলে বিনিয়োগকারী, তারা বিনিয়োগ করে তাদের কাছ থেকে কিনে একটা লাভ হয়। এদেরকে যদি বন্ধ করা না যায় তাহলে সেক্ষেত্রে আমরা এই জিনিসটা পুরোপুরিভাবে বন্ধ করতে পারবো না, সেটা আমরা আইডেন্টিফাই করতে পেরেছি। প্রশাসনের কঠোর অবস্থানের পরও পাথর কোয়ারি খুলে দেওয়ার দাবিতে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন শ্রমিক ও ব্যবসায়ীরা। তাদের দাবি, পাথর উত্তোলন বন্ধ থাকায় সরকার হারাচ্ছে রাজস্ব, বিকল্প কর্মসংস্থান না থাকায় মানবেতর জীবন কাটাচ্ছেন হাজার হাজার শ্রমিক পরিবার। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। আরেক দফা বাড়ল সয়াবিন তেলের দাম। প্রতি লিটার সয়াবিনের দাম বেড়েছে 2 থেকে 5 টাকা। আমদানি শুল্ক কমানোর 1 মাস গড়ালেও প্রভাব নেই আলু পেঁয়াজের বাজারে। মানভেদে ও আমদানিকৃত এবং দেশি পেঁয়াজ প্রতি কেজি বিক্রি হচ্ছে 120 টাকা থেকে 150 টাকা দরে, আর প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে 70 টাকায়। শীতের সবজি বাজারে আসতে শুরু করলেও দাম চড়া, এতে চরম বিপাকে ভোক্তারা। মেজবা হাসানের রিপোর্ট। ঊর্ধ্বমুখী এই বাজারে কেনাকাটা করতে এসে অনেকটা বিরক্ত এই চাকরিজীবী। বাজার ঘুরে কিনেছেন কয়েক পদের সবজি, মুরগি, তাতেই পকেট ফাঁকা, তাই ক্ষুব্ধ এই ক্রেতা। অবস্থা মোটেই ভালো না। অবস্থা উন্নতি পরিবর্তনের কোনো সম্ভাবনা দেখতেছি না। সংস্কারের নামে কি সংস্কার হচ্ছে এটা আমরা বুঝতে পারতেছি না। দীর্ঘ চাকরি জীবনে ঢাকা থেকে হেমায়েতপুরে অফিস করেন এই ব্যক্তি। 2 স্থানের দামের ব্যবধান নিয়ে রয়েছে বিস্তর অভিযোগ। বাজার দামের পার্থক্য আছে। যেমন আমি গতকাল হেমায়েতপুর থেকে বাজার করলাম এক দাম, আর এখানে এক দাম, কেজিতে 30 টাকা 40 টাকা ডিফারেন্স। সব কিছুর দামই বেশি এখন আর আগের পর্যায়ে নেই, সবই দাম বেশি। রাজধানীর বাজার ঘুরে দামের এমন তারতম্য দেখছেন ক্রেতারা। যেমন খুচরা সয়াবিনে প্রতি লিটারে দাম 5 টাকা পর্যন্ত বাড়লেও বাজার ভেদে পার্থক্যটা আরও বেশি। 2 বিক্রেতার কথাই তাই স্পষ্ট। 1.5-2 মাসের মধ্যে আপনার হচ্ছে গিয়ে আমরা 40-45 টাকা থেকে বিক্রি করা শুরু করছি। সেই তেল এখন 85-90 টাকা, মানে 185-190। এখন আমরা লুজ বেচতেছি আপনার 165 টাকা লিটার বেচতেছি। আমদানি শুল্ক কমার পরও কমেনি পেঁয়াজ, আলু ও রসুনের দাম। বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই। ইন্ডিয়ান পেঁয়াজ 120 টাকা, 130 টাকা, দেশি পেঁয়াজ 150, 160, আলু 70, লালটা সাদাটা 2 চাই, আদা 150 টাকা থেকে শুরু করে 280 টাকা পর্যন্ত। মুরগির বাজার রয়েছে ওঠানামার মধ্যে। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা পর্যন্ত। তবে মূল্য তালিকার সাথে মিল নেই বিক্রেতাদের কথায়। দামের সাথে আমি যদি 320 টাকা বলি, ওরা বলে 300 টাকা, বলবো 80 টাকা। এই কারণে 320 টাকা রেট 300 টাকা বিক্রি করি আমরা।
ব্রয়লারের দাম আগের থেকে কমছে, আগের থেকে 20 টাকা কমছে। এতদিন 200 টাকা করে বেচছে, এখন 80 টাকা 85 টাকা বিক্রি করতেছে। 200 টাকা দাম বাড়তি যায়, লিগা 200 টাকা লাগছে। 187 টাকা পাইকারি কিনছে, কারো কম আর কারো ভাড়া বেশি লাগছে, এই কারণে হয়তো বা বেশি চাইছে। শীতের আগাম সবজি বাজারে আসতে শুরু করলেও কমেনি দাম, এমনকি পেঁপে বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকায়। আমরা যেরকম কিনে আনি ভাই এরকম বলছে, আমাদের খবর তো আমাদের কাছে না, আমরা যেরকম ভাবে কিনে আনি এরকমই বেশি। আমাদের পক্ষে তো খুবই অসম্ভব হয়ে যাচ্ছে, বিশেষ করে মধ্যবিত্ত ফ্যামিলির জন্য। আমাদের তো বাজার করে খাওয়ার মতো অবস্থাই থাকছে না। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে বাজার তদারকিতে আরও কঠোর হওয়ার দাবি ভোক্তাদের। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারওয়ার। আগামী নির্বাচনে দেশ থেকে ফ্যাসিবাদকে রাজনৈতিকভাবে কবর দেওয়ার কথাও জানিয়েছেন তিনি। সকালে বাগেরহাটে জেলা জামায়াতের রুকন সম্মেলনে তিনি একথা বলেন। গোলাম পারওয়ার বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দলকে জাতীয় ঐক্যমতে পৌঁছাতে হবে। আলেম ওলামাদের বিপক্ষে অবস্থান নেওয়া ফ্যাসিবাদের সহযোগীদের উপদেষ্টা পরিষদে স্থান না দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকার প্রধানকে অনুরোধ জানিয়েছেন তিনি। বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। হাজার সহস্র জনতা যাদের জন্য জীবন দিল, প্রায় 40,000 লোকের আহত, তাদের এই আত্মদান, তাদের এই রক্তদান, তাদের এই রক্তের ঋণ তখনই শোধ হবে যে একটু নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা যখন একটি গ্রহণযোগ্য নির্বাচনে জাতীয় ঐক্যের মধ্য দিয়ে হেফাজত রাখার জন্য একটি জাতীয় ঐক্যের মধ্য দিয়ে এমন একটা নির্বাচন হওয়া দরকার, আমরা মনে করি এমন একটি সমঝোতার নির্বাচন হওয়া দরকার যে জনমত এবং ভোটের মধ্য দিয়েই ওই ফ্যাসিবাদী শক্তিকে জনমত থেকে বিচ্ছিন্ন করে দিতে হবে। আগামী 7 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দিয়েছে তাবলিগ জামায়াতের মাওলানা সাদপন্থী অনুসারীরা। এর আগে এক দফা দাবি নিয়ে কাকরাইল মসজিদে প্রবেশ করে মাওলানা সাদের অনুসারীরা। শুক্রবার সকাল 7:45 মসজিদ বুঝে পাওয়ার পর তারা কাকরাইল মসজিদে প্রবেশ করেন। মাওলানা সাদকে বাংলাদেশে আসার অনুমতি ও প্রথম দফায় বিশ্ব ইজতেমা করার এক দফা দাবি নিয়ে ভোর থেকে হাজার হাজার অনুসারী কাকরাইল মসজিদের উদ্দেশ্যে আসেন। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 8টার আগেই কাকরাইল মসজিদ ছেড়ে যান তাবলিগের মাওলানা জুবায়েরপন্থী অধিকাংশ অনুসারীরা। এই ঘটনায় সকাল থেকেই কাকরাইল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আমাদের উদ্দেশ্য হলো সাদ সাহেব আমাদের বিশ্বের আমির, ওই আমির যেন আমাদের ইজতেমায় হাজির হয়। উনি যদি বাংলাদেশে আসে আজকে সমস্ত মুসলমান বুঝবে যে আসল ঘটনা কি। আমরা চাই সারা বিশ্বের যে আমাদের আমির হযরত মাওলানা শাহ সাহেব দামাত বরকাতুহু উনি আমাদের বিশ্ব ইজতেমাতে আসবে। আমাদের হযরত মাওলানা সাদ সাহেব উনি যেন আমাদের ইজতেমাতে আসতে পারেন। দ্বিতীয় হচ্ছে কাকরাইল মসজিদ, এটা আমাদের নামে সরকারের পক্ষ থেকে বরাদ্দ দেওয়া, এটা যেন আমাদেরকে বুঝে দেওয়া হয়। টুঙ্গির ময়দানও আমরা বুঝে পেতে চাই এবং আমরা চাচ্ছি যে ইজতেমা যে 2 পর্ব হবে ওনারা তো এটা করুক, আমরা প্রথম পর্ব করব। এক জেলা থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে বেশি লোক নেয়ার সমালোচনা করে দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান বলেছেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদেরও নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদে। দুপুরে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রামে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানিয়েছেন তিনি। বলেন, রংপুর যেন আর বৈষম্যের শিকার না হয়। আবু সাইদ নিহতের পর টিভি টক শোতে যে সকল সম্পাদক ও সিনিয়র সাংবাদিক তাকে সন্ত্রাসী বানানোর চেষ্টা করে তাদের শাস্তির দাবি জানিয়েছেন। পাশাপাশি যমুনা সেতুর নাম পরিবর্তন করে শহীদ আবু সাইদ সেতু নামকরণেরও দাবি জানিয়েছেন মাহমুদুর রহমান। উত্তরবঙ্গের রিপ্রেজেন্টেশন নাই, এটা খুব দুর্ভাগ্যজনক। সত্যিকার অর্থে যারা লড়াই করেছে শেখ হাসিনার ফ্যাসিবাদী রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে তাদেরই তো প্রতিনিধিত্ব খুবই কম এই উপদেষ্টা পরিষদে, এবং যারা উপদেষ্টা আছেন তাদের মধ্যে অনেকেই বিগত সরকারের সময় তারা তো লড়াই করেন নাই, বরং অনেকে সেই সরকারের সুবিধাভোগীও ছিলেন। ইউনূস সাহেবের এই দিকে নজর দেওয়া উচিত যে অভিযোগ উত্থাপিত হচ্ছে যে কোনো একটি বিভাগ থেকে অতিরিক্ত উপদেষ্টা নেওয়া হচ্ছে। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হলেন জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের আরেক শহীদ আব্দুল্লাহ।
চিরনিদ্রায় শায়িত হলেন বেনাপোলে পারিবারিক কবরস্থানে। রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন আব্দুল্লাহ। বেলা 11টায় বেনাপোল বলফিল্ড মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ অংশ নেন। পরে তার মরদেহ পুনরায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় আব্দুল্লাহকে। এর আগে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। 3 মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল সকালে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গত 5 অগস্ট সন্ধ্যায় রাজধানীর তাঁতীবাজার মোড়ে বংশাল থানার সামনে কপালে গুলিবিদ্ধ হয়েছিলেন আব্দুল্লাহ। গোপালগঞ্জে 4 শিশুর মায়ের মৃত্যুর পর রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া দিনমজুর বাবা জামাল মিয়াকে জামিন দিয়েছেন আদালত। পরে গতকাল সন্ধ্যায় কারাগার থেকে বের হন জামাল। লিগ্যাল এইডের অ্যাডভোকেট শারমিন জাহানের আবেদনের প্রেক্ষিতে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন। জামাল মিয়ার 1 মাস বয়সের যমজ কন্যা সন্তান ও আরও 2টি শিশু সন্তান রয়েছে। মানবিক দিক বিবেচনা করে বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বিকেলে জামিনের আদেশ কারাগারে পৌঁছায়। জেল থেকে বের হয়ে জামাল নিজেকে নির্দোষ দাবি করে হয়রানিমূলক এই মামলা থেকে তাকে অব্যাহতির দাবি জানিয়েছেন। এরপর শিশু সন্তান ও পরিবারের উদ্দেশ্যে গ্রামের বাড়ি কোটালীপাড়ায় যান। গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা শওকত আলী দিদার হত্যা মামলায় গত 8 নভেম্বর জামালকে গ্রেফতার করেছিল পুলিশ। চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়াতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে 13 থেকে 14 জন গ্রামবাসী আহত হয়েছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায় নোয়াপাড়ার নিরামিষপাড়ার বাসিন্দা মহিউদ্দিনকে বৃহস্পতিবার রাতে কুপিয়ে জখম করে এলাকার চিহ্নিত একটি সন্ত্রাসী গ্রুপ। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠে এলাকাবাসী। পরে ঘটনার প্রতিবাদে নারী পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ শুরু করলে সন্ত্রাসীরা মুখোশ পরে গ্রামবাসীর ওপর এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে 13 থেকে 14 জন গুলিবিদ্ধ হয়। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের ধরতে অভিযানের কথা জানিয়েছে পুলিশ। এদিকে চট্টগ্রামের বাকলিয়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষ ভর্তিতে পোষ্য কোটা বহাল রাখার প্রতিবাদে অনশন করছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অনশনে বসেন শিক্ষার্থীরা। পোষ্য কোটা বাতিল না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা জানিয়েছে, বৈষম্যমূলক কোটা পদ্ধতির কারণে সরকার পতন হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনও বৈষম্য বাঁচিয়ে রাখতে চাচ্ছে। তারা পোষ্য কোটার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে পারিবারিক প্রতিষ্ঠান বানানো অব্যাহত রাখার প্রচেষ্টা চালাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মাহবুবুর রহমান বলেন, বিষয়টি উপাচার্যকে জানানো হয়েছে। গণহত্যার জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে স্বৈরাচার শেখ হাসিনা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। সকালে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকার একটি রেস্তোরাঁয় মহানগর ছাত্র শিবির আয়োজিত সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। কুমিল্লা মহানগর ছাত্র শিবির সভাপতি নোমান হোসেন নয়নের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। গার্মেন্টস মালিক সহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, শ্রমিকদের পুনর্বাসন, সুচিকিৎসা সহ 7 দফা দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে সাভারের রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্তরা। সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতা শাহ আলম। ক্ষতিগ্রস্ত শ্রমিকদের দাবি আদায়ে গঠিত 17 সদস্য বিশিষ্ট কমিটির সদস্য সচিব শহীদুল ইসলাম সহ অন্যান্যরা এই আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি সহ কয়েকটি সংগঠন। এ সময় শ্রমিক নেতারা অভিযোগ করেন, রানা প্লাজা শ্রমিকদের নামে কোটি কোটি টাকা অনুদান আসলেও সেই টাকা শ্রমিকদের পুনর্বাসন ও চিকিৎসায় ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। অর্থের অভাবে চিকিৎসা নিতে পারছেন না শ্রমিকরা। মাদারীপুরে একটি যাত্রীবাহী বাসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের সুপারভাইজার এবং 1 যাত্রী আহত হন। মাদারীপুরে বাস মালিক সমিতির কমিটি নিয়ে দ্বন্দ্বে বাসে হামলা হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তারা জানায়, সকালে ঢাকা থেকে মাদারীপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা সোনালী পরিবহনের যাত্রীবাহী বাসটি মাদারীপুর শহরের জজ কোর্টের সামনে সড়কের আইল্যান্ডে পৌঁছলে দুর্বৃত্তরা বাসে হামলা চালায়। এতে বাসে থাকা 1 যাত্রী ও সুপারভাইজার আহত হন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সুন্দরবনের দুবলার চরে শুরু হয়েছে প্রায় 150 বছরের ঐতিহ্যবাহী রাস উৎসব। রাস পূজা ও পুণ্য স্নানকে ঘিরে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। কোস্টগার্ড ও বন বিভাগ জানায়, গতরাতে বঙ্গোপসাগরের সাগর পাড়ের সুন্দরবনের দুবলার চরের আলকোলের অস্থায়ী মন্দিরে নানান আনুষ্ঠানিকতায় শুরু হয় রাস পূজা। শনিবার ভোরে সমুদ্রে পুণ্য স্নানের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের এই রাস উৎসব। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সন্ধ্যায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।